ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আজ ইংলিশ গ্রামারে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক যেমন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এই যে টার্মগুলো আমার মনে হয় বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকেই বেশ কনফিউজ করে, তারা বেশ ভয় পায়। তো আমাদের কাজ হচ্ছে এই টপিকগুলোকে খুব সহজভাবে মাথায় রাখা। তো আমরা খুব সহজভাবে ফানি ওয়েতে মজার ছবির মাধ্যমে, ট্রিক্সের মাধ্যমে আজকে এই টপিকগুলো চিনতে শিখব প্রথমে। তারপরে আমরা জয়নিং বা ট্রান্সফরমেশন শিখব। তো কোনো গ্রামার বইয়ের কোনো জটিল শব্দের মাধ্যমে আমরা শিখব না, খুব মজার ছলে এটাকে শেখার চেষ্টা করব। তার জন্য তোমাদেরকে শুধু মন দিয়ে, কানে হেডফোন দিয়ে ভিডিওটা পুরোটা শুনতে হবে এবং দেখতে হবে। এই সব টপিকগুলো ক্লিয়ার করতে গেলে আমাদের আগে ক্লজ কি জানতে হবে। ক্লজ কি, খুব সহজভাবে যদি বলি, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটা শব্দের সমষ্টি, যার মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, একটি ক্রিয়াপদ অবশ্যই থাকবে। ভার্ব ছাড়া কোনো ক্লজ হবে না, মাথায় ঢুকিয়ে নাও। তাহলে এক্সাম্পল দিই, রাজু ইজ সার্চিং দ্য স্পেড হুইচ ইজ ইন দ্য গার্ডেন। এখানে লক্ষ্য করো দুটো ক্লজ রয়েছে। রাজু ইজ সার্চিং দ্য স্পেড, রাজু কোদাল খুঁজছে। রাজু সাবজেক্ট আছে, দেখো ভার্ব আছে ইজ সার্চিং। দ্বিতীয় পার্টেও দেখো ইজ আছে, হুইচ ইজ। তাহলে দুটো ক্লজ আছে এখানে। তাই তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার রাজু ইজ সার্চিং দ্য স্পেড, এটাও তো একটা সেন্টেন্স, তাহলে ক্লজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য কী? তো ঠিকই বলেছ, ক্লজ সেন্টেন্স হতেও পারে, নাও হতে পারে। ক্লজ সেন্টেন্স হতেও পারে, নাও হতে পারে। কখন সেন্টেন্স হবে? যদি সেটি মিনিংফুল হয়, অর্থবহ হয়। যেমন রাজু ইজ সার্চিং দ্য স্পেড, রাজু একটি কোদাল খুঁজছে, এটা মিনিংফুল, এটা অর্থবহ। কিন্তু হুইচ ইজ ইন দ্য গার্ডেন, যেটা বাগানে, কোনটা বাগানে ক্লিয়ার হচ্ছে না, মানে এটা অর্থবহ নয়, মিনিংফুল নয়, তাই এটা কিন্তু সেন্টেন্স নয়, এটা একটি ক্লজ। তাহলে রাজু ইজ সার্চিং দ্য স্পেড হুইচ ইজ ইন দ্য গার্ডেন, এই যে বাক্য, এই বাক্যে দুটো ক্লজ আছে, দুটো অংশ। প্রথম অংশে রাজু ইজ সার্চিং, এখানে একটা ভার্ব রয়েছে ইজ সার্চিং। দ্বিতীয় অংশে হুইচ ইজ ইন দ্য গার্ডেন, এখানে একটা ভার্ব আছে ইজ। প্রথম অংশটা সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়িয়ে আছে, নিজের অর্থ নিজেই প্রকাশ করছে। রাজু ইজ সার্চিং দ্য স্পেড, রাজু কোদাল খুঁজছে, তাই এটা সেন্টেন্সও, এটা ক্লজও। কিন্তু দ্বিতীয় অংশটা হুইচ ইজ ইন দ্য গার্ডেন, এটা নিজস্ব অর্থ নেই, এটা পুরোপুরি প্রথম অংশটার উপরে নির্ভরশীল, তাই এটা শুধু ক্লজ, এটা কিন্তু সেন্টেন্স নয়। পুরো বাক্যটা যদি বলি তাহলে এটাতে দুটো ক্লজ আছে, সেটা আমরা একটু পরে জানবো। তার আগে একটা ছোটোবেলার কিছু তথ্য জেনে নিই। গার্ডেন শব্দটাই লক্ষ্য করো, গার্ডেন, GARDEN, এগুলো কি লেটার্স বা অক্ষর। গার্ডেন ভাঙলে কি হয়, গার্ডেন, এটা সিলেবেল। গার্ডেন শব্দ, ইন দ্য গার্ডেন এটা ফ্রেজ। ইন দ্য গার্ডেন, দেখো এখানেও গ্রুপ অফ ওয়ার্ডস আছে, কিছু শব্দের সমষ্টি আছে, কয়েকটি শব্দের সমষ্টি, ইন দ্য গার্ডেন। তাহলে ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য কী? কারণ ক্লজেও তো আমরা গ্রুপ অফ ওয়ার্ডসই পড়লাম, কয়েকটা শব্দের সমষ্টি। পার্থক্য হচ্ছে এটাই, ক্লজে ভার্ব থাকবেই আর ফ্রেজে কোনো ভার্ব থাকবে না। বোঝা গেল? তাহলে ইন দ্য গার্ডেন দেখো ভার্ব নেই, কিন্তু রাজু ইজ সার্চিং দ্য স্পেড, ভার্ব আছে ইজ সার্চিং। হুইচ ইজ ইন দ্য গার্ডেন, এটাও ক্লজ, এখানে দেখো ভার্ব আছে ইজ। তাহলে ক্লজে অবশ্যই ভার্ব থাকবে আর ফ্রেজে ভার্ব থাকবে না। লাস্ট সেন্টেন্স, রাজু ইজ সার্চিং দ্য স্পেড হুইচ ইজ ইন দ্য গার্ডেন, এটা সেন্টেন্স যেখানে দুটো ক্লজ রয়েছে। সেন্টেন্স একাধিক ক্লজ দিয়ে তৈরি হতে পারে, একটা ক্লজ দিয়েও তৈরি হতে পারে, একের বেশি ক্লজ দিয়েও তৈরি হতে পারে। তো এখানে কী ধরনের ক্লজ রয়েছে? দু ধরনের ক্লজ রয়েছে, মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ দু রকমের, মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজ এখান থেকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো মা বাবা, পেরেন্ট, আর সাবঅর্ডিনেট ক্লজ থেকে মনে রাখবো শিশু, চাইল্ড। তো মেন ক্লজ হচ্ছে আমাদের মা বাবার মতো, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে শিশু। এটা শিশু যেমন তার মা বাবার উপর পুরোপুরি নির্ভরশীল, সাবঅর্ডিনেট ক্লজও মেন ক্লজের উপর পুরোপুরি নির্ভরশীল।
মেন ক্লজ আরও দু রকম নামে পরিচিত, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ। সবগুলোর মানেই দেখো প্রধান, মেন মানেও প্রধান, প্রিন্সিপাল মানেও প্রধান বা মূল, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। তাহলে বুঝতেই পারছি এই অংশটা হচ্ছে মূল বাক্যাংশ, প্রধান বাক্যাংশ। আর সাবঅর্ডিনেট আর ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট মানে কি নির্ভরশীল বাক্যাংশ, এটা হচ্ছে নির্ভরশীল, পুরোপুরি মেন ক্লজ তার উপরে নির্ভরশীল। যেমনভাবে শিশু তার মা বাবার উপর নির্ভরশীল, ঠিক তেমনভাবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ মেন ক্লজের উপরে পুরোপুরি নির্ভরশীল। এবারে আমরা উদাহরণে আসি। রাজু ইজ সার্চিং দ্য স্পেড, এটা তাহলে মেন ক্লজ, আর হুইচ ইজ ইন দ্য গার্ডেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ ইজ ইন দ্য গার্ডেন সাবঅর্ডিনেট ক্লজ, যেটা মা বাবা অর্থাৎ মেন ক্লজ, রাজু ইজ সার্চিং দ্য স্পেড এই মেন ক্লজের উপরে নির্ভরশীল। হুইচ ইজ ইন দ্য গার্ডেন যেটা বাগানে, এর কোনো আলাদা অর্থ নেই, তাই এটি সাবঅর্ডিনেট ক্লজ, এটি নির্ভরশীল মেন ক্লজের উপরে। অর্থাৎ মেন ক্লজ হচ্ছে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম, অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম নয়, যেটি মেন ক্লজের উপরে নির্ভরশীল। তো আমরা চিনব কী করে? আমাদের পরীক্ষাতে আসে প্রথমে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসে, যে আমাদেরকে চিনতে দেয় কোনটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। চিনতে পারাটা ভীষণ সোজা, কারণ একটা বাক্যের আমরা যদি ডিপেন্ডেন্ট ক্লজটা চিনতে পেরে যাই তাহলে আমরা মেন ক্লজটাও চিনতে পেরে যাব। তো আমরা ডিপেন্ডেন্ট ক্লজটা চেনা শিখব, খুব সোজা। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ চিনতে গেলে মনে রাখবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় একটা লিঙ্কার দিয়ে, একটা কানেক্টিং ওয়ার্ড দিয়ে। সেটাকে আমরা গ্রামারের ভাষায় বলবো কোঅর্ডিনেটিং কনজাংশনস বা WH ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হুজ, বা বিভিন্ন অ্যাজ, বিকজ, দো, অ্যাজ সুন অ্যাজ ইত্যাদি। এই ধরনের লিঙ্কার বা কানেক্টিং ওয়ার্ড দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে। সেটা হতে পারে বাক্যের শুরুতে, বাক্যের মিডিলেও হতে পারে, বাক্যের শেষেও হতে পারে। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের আগে সবসময় লক্ষ্য করবে একটা এরকম লিঙ্কার আছে কিনা, তাহলেই ওটা সাবঅর্ডিনেট ক্লজ আর বাকিটা মেন ক্লজ। তারপরে একবার নিজেকে জিজ্ঞেস করে নেবে এটা কি আলাদা করে মানে প্রকাশ পাচ্ছে, পাচ্ছে তাহলে এটা মেন ক্লজ, আর যদি পাচ্ছে না আলাদা করে মানে প্রকাশ তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখি আমরা চিনতে পারি নাকি তিনটে উদাহরণ দিয়ে। তাহলে রাজু ইজ সার্চিং দ্য স্পেড হুইচ ইজ ইন দ্য গার্ডেন, তাহলে এখানে আমাকে মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ খুঁজতে হবে। তো এখানে খোঁজা খুব সোজা, তাহলে হুইচ দিয়ে শুরু হচ্ছে, লিঙ্কার দিয়ে শুরু হচ্ছে, কানেক্টিং ওয়ার্ড পেয়ে গেছি, তাহলে এটাই আমার সাবঅর্ডিনেট ক্লজ। এটা বাক্যে দেখো শেষে আছে, শেষ অংশে আছে, তাহলে হুইচ ইজ ইন দ্য গার্ডেন এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, শর্টে লিখলাম SC। আর রাজু ইজ সার্চিং দ্য স্পেড, রাজু কোদাল খুঁজছে, নিজের মানে রয়েছে, অর্থ আছে, তাই এটা মেন ক্লজ বাকিটা। আর সাবঅর্ডিনেট ক্লজ একবার জিজ্ঞেস করে নাও মানে প্রকাশ পাচ্ছে কি, যেটা বাগানে আছে কোনটা মানে প্রকাশ পাচ্ছে না, কমপ্লিট হচ্ছে না মানে, তাহলে এটা সাব ক্লজ বোঝাই যাচ্ছে। নেক্সট উদাহরণ, শুরুতেই দেখো সাবঅর্ডিনেট ক্লজ আছে এখানে, হোয়েন হি হার্ড দ্য নিউজ হি ফেন্টেড। তো আমি আগেই বলেছি সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতেও হতে পারে, মিডিলেও হতে পারে, শেষেও হতে পারে। এখানে দেখো শুরুতেই আছে, তো বাক্যের প্রথমেই হোয়েন আছে, লিঙ্কার, কানেক্টিং ওয়ার্ড পেয়ে গেছি আমরা। হোয়েন হি হার্ড দ্য নিউজ হি ফেন্টেড, যখন সে খবরটা শুনলো, এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে কমা দিতে হবে। মনে রাখবে একটা জিনিস, এখানে নোট করে নাও, সাবঅর্ডিনেট ক্লজ যদি বাক্যের শুরুতে আসে তাহলে কিন্তু আমাদেরকে মিডিলে কমা দিতে হবে। আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ যদি বাক্যের শেষে থাকে তাহলে আমাদেরকে কমা দিতে হবে না, কিন্তু যদি শুরুতে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমা দিতে হবে। যেমন হোয়েন হি হার্ড দ্য নিউজ, এখানে আমাদের শুরুতে আছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই এখানে আমাদেরকে কমা বসাতে হচ্ছে মিডিলে। মানে কি, হোয়েন হি হার্ড দ্য নিউজ, যখন সে খবরটা পেল বা খবরটা শুনলো, কমা, হি ফেন্টেড, সে অজ্ঞান হয়ে গেল। সাবঅর্ডিনেট ক্লজ তাহলে চিনতে পারছি আমরা, হোয়েন দিয়ে শুরু হচ্ছে, চেনা খুব সোজা, এবং এর নিজস্ব কোনো মানেও নেই। যখন সে খবরটা শুনলো, ইনকমপ্লিট, যখন সে খবরটা শুনলো, তারপরে কিছু একটা ইনকমপ্লিট আছে, এবং এটা নির্ভরশীল হি ফেন্টেডের উপরে। যদি না আমরা হি ফেন্টেড কথাটা বলি তাহলে এটা ইনকমপ্লিট, কিন্তু হি ফেন্টেড
নিজস্ব মানে রয়েছে, সে অজ্ঞান হয়ে গেল, এর একটা নিজস্ব মানে রয়েছে, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, শর্টে লিখবো পিসি প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ শর্টে লিখবো এসসি, হোয়েন হি হার্ড দ্য নিউজ, এটা হচ্ছে এসসি। 3 নম্বর, বাক্যের মিডিলেও সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে। এটা একটু ডিফিকাল্ট, অনেকের প্রথম মনে হবে, কিন্তু চেনা খুব সোজা। ওই একই জিনিস মাথায় রাখতে হবে, আমার লিঙ্কার বা কানেক্টিং ওয়ার্ড দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। যেমন উদাহরণ, দ্য বয় হুম ইউ স ইজ মাই ব্রাদার। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দ্য বয় হুম ইউ স ইজ মাই ব্রাদার। ছেলেটা যাকে তুমি দেখেছিলে হলো আমার ভাই, সে আমার ভাই। তাহলে এখানে আমার সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হুম ইউ স, হুম ইউ স, লিঙ্কার দিয়ে কানেক্টিং ওয়ার্ড পেয়ে গেছি, তাহলে এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ, লিখে দিলাম এসসি। তাহলে পিসিটা কি? শুধু কি দ্য বয়? না, দ্য বয় আর শেষের অংশটা ইজ মাই ব্রাদার। দেখো, দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি আমার ভাই, এটা নিজস্ব মানে রয়েছে, অর্থ বুঝতে পারছি, তাহলে এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। কিন্তু দুটো অংশে রয়েছে, তাই আমরা চেনার জন্য PC1 আর PC2 লিখব। দ্য বয়ের জায়গায় লিখব PC1, আর ইজ মাই ব্রাদারের জায়গায় লিখব PC2। আর মিডিলে দুটো কমার মাঝখানে যেটা রয়েছে আলাদা করে, সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, হুম ইউ স। এর নিজস্ব মানে নেই, যাকে তুমি দেখেছিলে, এটা নিজস্ব অর্থ প্রকাশ করছে না, এটা মেন ক্লজের উপরে নির্ভরশীল। তাহলে আমরা 3টে উদাহরণের মাধ্যমে শিখলাম মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ নির্ভরশীল, চেনা ভীষণ সোজা, একটা কানেক্টর থাকবে শুরুতে, হুইচ ইজ ইন দ্য বক্স, যেটা বাক্সের মধ্যে, কোনো মানেই নেই, মেন ক্লজের উপর নির্ভরশীল। শুরুতে দেখো একটা কানেক্টর আছে হুইচ, আর একটা ভার্বও আছে। কানেক্টর আর ভার্ব খোঁজো, মানে জিজ্ঞেস করো নিজেকে, তাহলেই খুঁজে পেয়ে যাবে। এবারে তোমরা গ্রামার বই থেকে এক্সারসাইজ করে আমাকে কমেন্টে জানিও যে তোমরা চিনতে পারছো কিনা মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। এবারে আসি আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ টপিক, 3 ধরনের বাক্য, সরল বাক্য সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য, আর কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য। এই 3 ধরনের বাক্য আমরা কিভাবে চিনব তার সহজ উপায় শিখব। তো এই 3 ধরনের বাক্য চিনতেও আমাদের কিন্তু ক্লজের প্রয়োজন। ক্লজ মানে আমরা প্রথমেই কি শিখলাম, যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটা শব্দের সমষ্টি যেখানে অবশ্যই একটা ভার্ব থাকবে। একটু আগে আমরা কি শিখলাম, যে ক্লজের দুটো ভাগ, একটা মেন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজ যেটি নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কারো উপর নির্ভরশীল নয়, আর সাবঅর্ডিনেট ক্লজ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, যে পুরোপুরি মেন ক্লজের উপর নির্ভরশীল। আমাদের সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য হচ্ছে দেখতে গেলে একটি মেন ক্লজ, তাতে একটি মাত্র ভার্ব থাকবে। মাথায় ঢুকিয়ে নাও, সিম্পল সেন্টেন্স খুঁজে পেতে গেলে এই ট্রিকটা মাথায় লাগাও, যে একটি ভার্ব আছে কিনা লক্ষ্য করো, একটি ভার্ব থাকবে। সোজা কথায় একটি সিম্পল সেন্টেন্স মানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটি মেন ক্লজ। উদাহরণ দেখো, হিয়ারিং দ্য শট দ্য বয় ওক আপ। গুলির আওয়াজ শুনে ছেলেটি জেগে উঠল। তো এখানে একটি ভার্ব আছে না দুটো ভার্ব আছে? একটি ভার্ব আছে। এখানে হিয়ারিং ভার্ব নয়, এখানে ওক আপ হচ্ছে ভার্ব। আমরা ভুল করি, হিয়ারিংটাকেও অনেকে ভার্ব মনে করে, সেটা আমি পরে এক্সপ্লেন করছি। তো এখানে একটি ভার্ব আছে কিন্তু, সেটা হচ্ছে ওক আপ। তো আমাদের সিম্পল সেন্টেন্স তাহলে চিনতে গেলে একদম একটাই ট্রিক মাথায় রাখবে, সিম্পল সেন্টেন্স মানে একটি মেন ক্লজ, যেটি নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কারো ওপর নির্ভরশীল নয়, তার সঙ্গে কোনো ক্লজ আর যুক্ত নেই, তার সঙ্গে সাব ক্লজও যুক্ত নেই, তার সঙ্গে আর অন্য কোনো মেন ক্লজও যুক্ত নেই। সিম্পল সেন্টেন্স মানে তাতে একটি মাত্র ভার্ব থাকবে। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। যৌগিক বাক্য নাম শুনেই বুঝতে পারছো, যোগ, দুটো মেন ক্লজ এখানে যুক্ত হচ্ছে, দুয়ের বেশিও হতে পারে, আমরা 2 দিয়েই মনে রাখি যে দুটো মেন ক্লজ একটি কানেক্টর দিয়ে যুক্ত হচ্ছে। এই কানেক্টরটা কি? এই কানেক্টরটাকে আমরা গ্রামারের ভাষায় বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন। সোজা কথায় মনে রাখবো, কম্পাউন্ড সেন্টেন্স মানেই মাথায় ঢুকিয়ে নেবো অ্যান্ড অর বাট,
এই ধরনের কনজাংশন দিয়ে এগুলো যুক্ত হবে। তার একটা সহজ সূত্র একটু পরে বলবো। তো সোজা কথায় সিম্পল সেন্টেন্স আমরা শিখলাম কি একটি মাত্র মেন ক্লজ, আর এখানে দুটো মেন ক্লজ বা দুয়ের বেশি মেন ক্লজ যুক্ত হয় কানেক্টর দিয়ে। সেই কানেক্টরটা অ্যান্ড, অর, বাট এগুলো হতে পারে। উদাহরণ, ওই উদাহরণটাকেই আমি যৌগিক বাক্যে পরিণত করছি। দ্য বয় হার্ড দ্য শট অ্যান্ড হি ওক আপ। ছেলেটি গুলির আওয়াজ শুনলো এবং জেগে উঠল। তাহলে এই যে এবং দিয়ে যুক্ত করছি, অ্যান্ড মিডিলে আছে, দুটোরই দেখো নিজস্ব মানে রয়েছে, দুটোই সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে দেখতে গেলে। দ্য বয় হার্ড দ্য শট নিজস্ব মানে রয়েছে, আর হি ওক আপ এরও নিজস্ব মানে রয়েছে। এই দুটো মেন ক্লজ আমরা যুক্ত করছি একটা কানেক্টর দিয়ে, অ্যান্ড দিয়ে। এটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। জটিল বাক্যে কি হয় না, একটি মেন ক্লজ থাকে কিন্তু তার সঙ্গে আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে যেটা দেখলাম যে একটি মেন ক্লজ যুক্ত আরেকটি মেন ক্লজ, দুটোরই নিজস্ব মানে রয়েছে। কমপ্লেক্স সেন্টেন্সের ঠিক উল্টো, একটি মেন ক্লজ কিন্তু তার সঙ্গে একটি সাব ক্লজ। মেন ক্লজের তো নিজস্ব মানে রয়েছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের নিজস্ব মানে নেই, সে পুরোপুরি কার উপর নির্ভরশীল, মেন ক্লজের উপর নির্ভরশীল। তাহলে এখানেও দুটো ভার্ব আছে কিন্তু, কারণ আমরা জানি ক্লজ মানেই একটা ভার্ব থাকবে, মেন ক্লজেও একটা ভার্ব আছে, সাব ক্লজেও একটা ভার্ব আছে। উদাহরণ দেখো, দ্য বয় ওক আপ হোয়েন হি হার্ড দ্য শট। ছেলেটি জেগে উঠল যখন সে গুলির আওয়াজ শুনল। যদি আমরা বলি দ্য বয় ওক আপ, এটা একটা মেন ক্লজ, এটা নিজস্ব মানে রয়েছে, ছেলেটি জেগে উঠল। কিন্তু যদি বলি হোয়েন হি হার্ড দ্য শট, এই যে বাক্যাংশ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটার নিজস্ব কোনো মানে নেই। যখন সে গুলির আওয়াজ শুনল, শুধু যদি আমরা এটুকু বলি এর কোনো মানে বেরোয় না। এটি পুরোপুরি কিন্তু মেন ক্লজ দ্য বয় ওক আপ এর উপর নির্ভরশীল। এই বাক্যটা ছাড়া, এই অংশটা ছাড়া সাবঅর্ডিনেট ক্লজ হোয়েন হি হার্ড দ্য শট এটার কোনো অর্থ নেই। তাই কমপ্লেক্স সেন্টেন্স সবসময় তৈরি হয় একটি মেন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে, এবং এটাকে সংযুক্ত করে একটি কানেক্টর সাবঅর্ডিনেট কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, হোয়াট, হোয়েন, বা বিভিন্ন অন্যান্য কানেক্টর, বিকজ, অ্যাজ, দো, অ্যাজ সুন অ্যাজ, দ্যাট ইত্যাদি। তো সহজভাবে আমি মনে রাখবো কীভাবে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড চিনব কীভাবে। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র মেন ক্লজ থাকে এবং একটি মাত্র ভার্ব থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো মেন ক্লজ থাকে বা দুয়ের বেশি মেন ক্লজ থাকে এবং দুটো ভার্ব থাকবে দুটো মেন ক্লজে। তিনটে মেন ক্লজ থাকলে তিনটে ভার্ব থাকবে, কিন্তু মেন ক্লজ হবে সেগুলো। আর কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেন ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, নির্ভরশীল বাক্য থাকবে দুটোতে। এখানেও দুটো ভার্ব থাকবে, একটি মেন ক্লজের ভার্ব আর একটি সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব। যেমন এখানে দ্য বয় ওক আপ, এই ওক আপটা হচ্ছে মেন ক্লজের ভার্ব, আর হোয়েন হি হার্ড দ্য শট, এই হার্ডটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব। তাহলে একটা সহজ ছবির মাধ্যমে আমরা তিনটে সেন্টেন্সের পার্থক্য এবং চিনতে পারা শিখে নিই। সিম্পল সেন্টেন্সকে মনে রাখবে আমাদের মা বাবার মতো। মেন ক্লজ যেহেতু একটাই থাকে, তাই মেন ক্লজ আর আমাদের মা বাবা, এটা মনে রাখতে সুবিধা হবে যে মেন ক্লজটা হচ্ছে আমাদের মা বাবার মতো। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। যখন একটাই বাক্য হয়, একটাই মেন ক্লজ হয়, একটাই ভার্ব হয়, সেটা হচ্ছে সরল বাক্য এবং সেটা আমাদের মা বাবার মতো। কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে আমাদের মা বাবা আর তার সন্তান, যে সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, যে জব করে, যে তার মা বাবার উপর নির্ভরশীল নয়, অর্থাৎ দুটোই মেন ক্লজ। মা বাবাও মেন ক্লজ, তার সন্তানও মেন ক্লজ। দুটোকে সংযোগ স্থাপন করছে অ্যান্ড, অর, বাট এই সংযোজকগুলো। আর কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে আমাদের মা বাবা আর তার সন্তান, যে সন্তান মা বাবার উপরে পুরোপুরি নির্ভরশীল। মা বাবা ছাড়া তার আলাদা কোনো অস্তিত্ব নেই, তার আলাদা কোনো অর্থ নেই। এবারে আমরা কিছু ট্রিক্স জেনে নিই সিম্পল সেন্টেন্স
কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স চেনার ক্ষেত্রে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে ভার্বালস বা নন ভার্বসগুলোকে আমরা ভার্ব বলে মনে করি। যেমন আমাদের যে উদাহরণ হেয়ারিং দ্য শট, এই হেয়ারিংটা ভার্ব নয়, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। তো এই ভার্বালস 3 রকমের, মাথায় রাখো। পার্টিসিপেলস, জেরান্ড আর ইনফিনিটিভ। এগুলো হচ্ছে ছদ্মবেশী, দেখতে ভার্বের মতো কিন্তু এগুলো ভার্ব নয়। আমরা সিম্পল সেন্টেন্সের মধ্যে যখন এগুলো দেখতে পাবো আমাদের মনে হতে পারে এগুলো ভার্ব, কিন্তু এগুলো মোটেই ভার্ব নয়, কারণ আমাদের সিম্পল সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে। তো এই 3টে ভার্বালস কী? পার্টিসিপল, জেরান্ড আর ইনফিনিটিভ। জেরান্ড কি? জেরান্ড হচ্ছে সোজা কথায় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তৈরি হয় জেরান্ড, কিন্তু এটা নাউনের মতো কাজ করে। যেমন সিইং ইজ বিলিভিং, সুইমিং বা ড্যান্সিং। সুইমিং ইজ এ গুড স্পোর্ট, ড্যান্সিং ইজ এ গুড আর্ট। এগুলো হচ্ছে জেরান্ড, যেটা নাউনের মতো কাজ করে। পার্টিসিপল হচ্ছে 2 রকমের, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল জেরান্ডের মতো এই ভার্বের সঙ্গে আইএনজি দিয়েই যোগ হয়, কিন্তু ওটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর জেরান্ড নাউনের মতো কাজ করে। যেমন আমাদের উদাহরণেই ছিল হিয়ারিং দ্য শট, গুলির আওয়াজ শুনে, এটা হচ্ছে পার্টিসিপল। সিইং দ্য ম্যান, মানুষটাকে দেখে। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে ইডি বা ইএন যোগ করে তৈরি হয়, যেমন উন্ডেড ম্যান, ড্রাঙ্কেন ম্যান, রুইন্ড সিটি, ইডি বা ইএন দিয়ে তৈরি হয় এগুলো। তো এগুলো চিনবো কী করে? আইএনজি বা ইডি বা ইএন এগুলো যে পার্টিসিপল বা জেরান্ড, এগুলো চিনবো কী করে? সোজা চেনাটা, কারণ তার আগে কোনো বি ভার্ব, হ্যাভ ভার্ব, শুধু বি এগুলো থাকবে না, কোনো হেল্পিং ভার্ব থাকবে না। এটাই হচ্ছে চেনার সবচেয়ে সোজা নিয়ম। এই শব্দগুলো একদম একা বসবে, তাহলেই বুঝে যাবে যে এগুলো হচ্ছে ভার্বাল, এগুলো হচ্ছে ছদ্মবেশী, এগুলো ভার্ব নয়। এটাই হচ্ছে চেনার সহজ নিয়ম। আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ অনেকেই জানো, 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যেমন টু গো, টু সুইম, টু ওয়াচ এগুলো, এবং এটাও ভার্ব হিসেবে কাউন্ট হয় না। এই হচ্ছে আমাদের ভার্বালস, যেটা আমাদেরকে খুব কনফিউজ করে। সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি থাকে আমরা ভুল করে এটাকে ভার্ব মনে করে দিই। তাহলে আমাদের মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে, ভার্বালসও থাকবে, কিন্তু ভার্বালসকে আমাদেরকে ভার্ব কাউন্ট করা যাবে না, তবেই আমরা সঠিকভাবে সিম্পল সেন্টেন্স চুজ করতে পারবো। এবারে হচ্ছে আমাদের নেক্সট কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে সহজে শিখব বা চিনব। কম্পাউন্ড সেন্টেন্স সহজে চিনতে গেলে আমাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো একটা সহজ সূত্রে মনে রাখতে হবে। একটা সহজ সূত্র হচ্ছে ফ্যান বয়েস, এই কথাটাকে মনে রাখা। ফ্যান বয়েস, দেখো, এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, নাইদার নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। এই ফ্যান বয়েস, এই ছোট্ট কথাটা যদি আমরা মনে রেখে দিই, তাহলে আমরা এতগুলো কনজাংশন মনে রাখতে পারবো একসাথে, এবং এগুলো যখনই দুটো মেন ক্লজের মাঝে দেখতে পাবো সহজেই আমরা চিনতে পারবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। নেক্সট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য কীভাবে চিনব সহজে। তো জটিল বাক্যে আমরা জানি যে একটা মেন ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আর সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়। সেগুলো কীরকম? সেগুলো যেমন WH ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াইল, হুজ ইত্যাদি। নেক্সট দ্যাট, ইফ, আনলেস, অ্যাজ, বিকজ। এই যে কানেক্টরগুলো, এই কানেক্টরগুলো দিয়ে কি সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে মেন ক্লজের সাথে? সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে সেটা কি এই কানেক্টরগুলো দিয়ে শুরু হচ্ছে? তাহলে আমরা সহজেই এটা কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পেরে যাব। তাহলে আমরা এক্সারসাইজটা করে নিই, দেখি আমরা কতটা চিনতে পারছি এই ট্রিক্সগুলোর মাধ্যমে। প্রথমে দেখো, চিলড্রেন ওর দেয়ার ডার্টি বুটস। তো একটাই ভার্ব আছে, ওর, পরিধান করা, সিম্পল সেন্টেন্স। তারপরে সেন্টেন্সে দেখো, দেখছি না, এখানে ইয়েট আছে,
তো ফ্যান ভয়েসের মধ্যে ওয়াই এর ইয়েট আমরা জানি, তো আমরা চোখ বন্ধ করে এটা কম্পাউন্ড সেন্টেন্স, ইয়েট আছে কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট দেখো সো, ওই ফ্যান ভয়েসের মধ্যে এস আছে সো, তো পড়ে যাচ্ছে, তাহলে এটাও কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে দেখো হোয়েন, WH ওয়ার্ড, কমপ্লেক্স সেন্টেন্স। 5 নম্বরে আফটার আছে কমপ্লেক্স সেন্টেন্স। দ্য গার্ল ওয়াজ ওয়্যারিং রেড ড্রেস, ওয়াজ ওয়্যারিং একটাই ভার্ব, ওয়াজ ওয়্যারিং, তাহলে এটাও সিম্পল সেন্টেন্স। নেক্সট ওয়াজ প্লেয়িং 7 নম্বরে, একটাই ভার্ব, সিম্পল সেন্টেন্স, চোখ বন্ধ করে। তাহলে চোখ বন্ধ করে আমরা সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারছি যদি একটু ট্রিক্সগুলো মাথায় রাখি। যে কথাগুলো বললাম সেগুলো যদি তোমরা মাথায় রাখো, তোমরা সহজেই গ্রামার বইয়ের এক্সারসাইজ থেকে চিনতে পারবে। তোমরা কমেন্টে জানিও যে তোমরা সহজে চিনতে পারছো কি না সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এবারে নেক্সট আমাদের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, ক্লজ 2 রকমের আমরা শিখে গেছি, মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজ, একটা মেন ক্লজ থেকে তৈরি হয় কি সিম্পল সেন্টেন্স, একটাই ভার্ব থাকে, শিখে গেছি। 2টো মেন ক্লজ বা 2-এর বেশি মেন ক্লজ থেকে তৈরি হয় কি কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু একটা মেন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থেকে তৈরি হয় কি কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। তো আমাদের এখানেই মনে রাখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকারের, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ এগুলো কি না সাবঅর্ডিনেট ক্লজ, মানে নির্ভরশীল। মানে নাউন ক্লজেরও মেন ক্লজ লাগবে, অ্যাডজেক্টিভ ক্লজেরও মেন ক্লজ লাগবে, আর অ্যাডভার্বিয়াল ক্লজেরও একটা মেন ক্লজ লাগবে, তবেই ওটা সেন্টেন্স হবে। এটাকে বুঝে নাও। তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আমাকে যখন কোনো বাক্য জয়েন করতে দেবে, তার মানে ওটা কী ধরনের বাক্য হচ্ছে, অটোমেটিকলি ওটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এটা আমাদের কনফিউজ করে। তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য মাথায় একদম ঢুকিয়ে নাও। সাবঅর্ডিনেট ক্লজ নির্ভরশীল, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ নির্ভরশীল, সাবঅর্ডিনেট ক্লজ, তাই এদের মেন ক্লজ লাগবেই। ফলে যে বাক্য তৈরি হবে নাউন ক্লজ দিয়ে বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে বা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে, অটোমেটিকলি ওটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য হবে। ফলে পরীক্ষায় তোমরা আর কনফিউজ হবে না আশা করি। এবারে আজকে যেটা আমরা শিখব, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ চেনা শিখব। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসে থাকে, খুব কমন প্রশ্ন। তো প্রথম আমাদের নাউন ক্লজ কীভাবে শিখব, কীভাবে চিনব, চেনা শিখব, খুব ট্রিক্সের মাধ্যমে শিখব, কোনো গ্রামারের কোনো জটিল ভাষায় শিখব না। নাউন ক্লজ, নাউন, নামটাও দেখতে পাচ্ছি, নাউন কাজ কি, নাম, নাম বলা, কোনো অ্যানিমেলের নাম, কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম। ঠিক নাউন ক্লজেরও কাজ হচ্ছে নাউনের মতোই। তবে এটা মাথায় রাখতে হবে যে নাউন ক্লজ নাউনের মতো একটা শব্দ নয়। নাউন ক্লজ একটি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, তাই এটাতে একটি লিঙ্কার আছে, হোয়াট বা দ্যাট, আর একটি ভার্ব থাকবে অবশ্যই। এই যে বাক্যাংশটা, একটা কানেক্টর আর একটা ভার্ব যুক্ত এই বাক্যাংশটা, এটা হচ্ছে নাউন ক্লজ এবং এটা নাউনের মতো কাজ করে। এটা আমরা খুঁজে পাবো কিভাবে, সামনের যে বা মেন ক্লজের মধ্যে যে ভার্বটি রয়েছে, সেই মেন ক্লজের ভার্বটিকে কে, কি, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাব। যেমন উদাহরণে দেখছি, আই লাইক হোয়াট আই সি। আই লাইক এটা আমার মেন ক্লজ, কি লাইক করি আমি, হোয়াট আই সি যেটা আমি দেখি, এটা সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, পেয়ে যাচ্ছি উত্তর হোয়াট আই সি। তারপরে এক্সাম্পল, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আমি কি জানি, আমি জানি, এটা হচ্ছে মেন ক্লজ, আই নো। দ্যাট হি ইজ অনেস্ট, যে সে সৎ, এটা হচ্ছে আমি ভার্বকে, নোকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব। কি জানি আমি, না যে সে সৎ। তাহলে আমরা নাউন ক্লজ চিনতে গেলে খুব একটা ট্রিক বলে দিই, দ্যাট, ম্যাক্সিমাম নাউন ক্লজ দ্যাট দিয়ে জয়েন হয়, প্রায় 70% ধরে রাখো। হোয়াট দিয়ে জয়েন হয়, দ্যাট দিয়ে জয়েন হয়, আর এছাড়াও হু, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এগুলো দিয়েও জয়েন হতে পারে। এবারে আসছি অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো অ্যাডজেক্টিভের কাজ কি, ডেসক্রাইব করা, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করা। যেমন বিগ ট্রি,
গুড বয়, বয়কে ডেসক্রাইব করছে, ট্রিকে ডেসক্রাইব করছে বিগ শব্দটা। অর্থাৎ বিগ এবং গুড এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা। তো অ্যাডজেক্টিভ ক্লজেরও কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা তো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে একটা কানেক্টর রয়েছে, হু, হুইচ, হোয়াট, আর একটা ভার্ব রয়েছে। তো এই হু, হুইচ, হোয়াট যুক্ত যে অ্যাডজেক্টিভ ক্লজটা বা বাক্যাংশটা মেন ক্লজের নাউন বা প্রোনাউন সম্পর্কে ডেসক্রাইব করে। যেমন উদাহরণ দেখো, হি ইজ দ্য ম্যান, এটা মেন ক্লজ, নিজস্ব মানে রয়েছে। এটাকে ডেসক্রাইব করছে হু যুক্ত এই অ্যাডজেক্টিভ ক্লজটা। হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে গতকাল এসেছিল। কে গতকাল এসেছিল? দ্য ম্যান। তাহলে ম্যান সম্পর্কে হু কেম হিয়ার ইয়েস্টারডে এই পুরো বাক্যাংশটা, অ্যাডজেক্টিভ ক্লজটা ডেসক্রাইব করছে। নেক্সট উদাহরণ, আই হ্যাভ এ পেন হুইচ ইজ কস্টলি। আই হ্যাভ এ পেন নিজস্ব মানে রয়েছে, তাহলে এটা মেন ক্লজ। হুইচ ইজ কস্টলি এটা অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ যুক্ত যে বাক্যাংশ, এটা কাকে কোয়ালিফাই করছে, এটা কাকে ডেসক্রাইব করছে? মেন ক্লজের নাউনকে, পেনকে। পেনটা কেমন? না, হুইচ ইজ কস্টলি, যেটা কস্টলি, পেনকে ডেসক্রাইব করছে। তো অ্যাডজেক্টিভ ক্লজ মেন ক্লজের নাউনকে ডেসক্রাইব করে। খুব সোজা, আর চেনা আরোই সোজা। কিভাবে চিনব? না, লক্ষ্য করব একটা নাউন এবং ঠিক নাউনের পাশেই, একদম পাশেই লিঙ্কার, হুইচ, হু, হোয়েন, হোয়ার, লিঙ্কার আর নাউন একদম পাশাপাশি বসবে এখানে। এটাই চেনার নিয়ম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ট্রিক্স মনে রাখো, যে ব্যক্তির ক্ষেত্রে হু, হুম আর হুস ব্যবহার হয়। রাম হু, রাম হুজ, রাম হুম। আর বস্তুর ক্ষেত্রে হুইচ, তাজমহল হুইচ। শুধু কোনো ব্যক্তি, বস্তু এবং তাদের প্রোনাউনের পরেই আমরা এই কানেক্টরটা দেখতে পাবো না। এছাড়াও আমরা টাইম, সময়, প্লেস, জায়গা, রিজন, কারণ, মেথড, পদ্ধতি, এগুলোর পরেও আমরা কানেক্টর দেখতে পাবো অ্যাডজেক্টিভ ক্লজে। টাইমের পরে হোয়েন দেখতে পাবো, রিজনের পরে হোয়াই দেখতে পাবো, প্লেসের পরে হোয়ার দেখতে পাবো, মেথড বা প্রসেসের পরে হাউ দেখতে পাবো। এখানে টাইম, প্লেস, রিজন, মেথড এগুলো হচ্ছে নাউনের মতো কাজ করছে এবং WH ওয়ার্ড, হোয়েন, হোয়ার, হোয়াই এগুলো কানেক্টর অ্যাডজেক্টিভ ক্লজের। তাহলে একটা জিনিস মাথায় রাখো, যে আমরা নাউন ক্লজের ক্ষেত্রে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করছিলাম? যে কি জানি, যে সে সৎ। আই নো, নোকে প্রশ্ন করছিলাম কি দিয়ে? কি জানি, না যে সৎ সে। কিন্তু এখানে আমরা নাউনকে প্রশ্ন করব। পেনটা কেমন? পেনটা হচ্ছে মেন ক্লজের যে নাউন পেন, তাকে প্রশ্ন করব। পেনটা কেমন? কস্টলি, উত্তর পাবো। তাহলে এটা মাথায় রাখো যে নাউন ক্লজে আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, আর এখানে অ্যাডজেক্টিভ ক্লজে আমরা নাউনকে, মেন ক্লজের নাউনকে প্রশ্ন করব। আর অ্যাডজেক্টিভ ক্লজে নাউন এবং হচ্ছে ওই লিঙ্কার, কানেক্টরটা একদম পাশাপাশি থাকবে। যেমন রাম, শ্যাম, যদু, মধু বা রাজু, তার পরিবর্তে হি, রিনা তার পরিবর্তে সি, তারপরে আমরা হু দেখতে পাবো, হুম দেখতে পাবো বা হুস দেখতে পাবো। টেবিল, তারপরে আমরা হুইচ দেখতে পাবো। টাইম, তারপরে আমরা হোয়েন দেখতে পাবো। এরকম আমরা একদম পাশাপাশি নাউন বা প্রোনাউন এবং কানেক্টরকে দেখতে পাবো। এবং এই নাউন বা প্রোনাউনকে গ্রামারের ভাষায় বলা হয় অ্যান্টিসিডেন্ট। আরও একটা পার্থক্য তোমাদেরকে মনে রাখতে হবে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে। কারণ ড্যাট দিয়ে নাউন ক্লজও হয় আর অ্যাডজেক্টিভ ক্লজও হয়। তাহলে আমরা চিনব কী করে? আমরা কি কনফিউজ হয়ে যাব? না, কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ আমরা আগেই জেনে নিয়েছি যে অ্যাডজেক্টিভ ক্লজে নাউন এবং কানেক্টর পাশাপাশি থাকে। ফলে যদি আমরা দেখি ড্যাট আছে এবং ড্যাটের আগে কোনো নাউন আছে, যেমন হাউস, ড্যাট, বাড়ি যেটা, তাহলে আমরা সহজেই আইডেন্টিফাই করে নিতে পারছি যে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আমাদের কোনো সন্দেহ নেই। আর নাউন ক্লজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ভার্বের পরে ড্যাটটা আছে এবং
এই ভার্বের পরে আমরা ড্যাটের জায়গায় ইট বসিয়ে একবার ভেরিফাই করে নেব যেটা মানেটা কমপ্লিট করছে কিনা। যেমন দেখো আই নো দ্যাট, এখানে আমরা ইট বসিয়ে ভেরিফাই করে নেব আই নো ইট, তাহলে মেন ক্লজটা কমপ্লিট সেন্স হয়ে যাচ্ছে, তাহলে এটা কোনো সন্দেহ নেই যে এটা একটা নাউন ক্লজ। এইভাবে আমরা পার্থক্য করতে পারবো। এবারে আসি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্ব এর বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো অ্যাডভার্ব শুধু ভার্বকে বিশেষিত করে না, ভার্বকে মডিফাই করে না, অন্য অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও করে, কিন্তু এখানে আমরা মনে রাখবো ভার্বকেই মডিফাই করছে, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, যেমন উদাহরণ দেখতে পাচ্ছি আই গট আপ আর্লি। তো আমি কখন উঠি, গট আপকে প্রশ্ন করছি কি দিয়ে, কখন দিয়ে। কখন উঠি না আর্লি, উত্তর পাচ্ছি। তাহলে ভার্বকে আমাদেরকে এখানে প্রশ্ন করতে হবে নাউন ক্লজের মতো। নাউন ক্লজে যেমন আমরা ভার্বকে, মেন ক্লজের ভার্বকে প্রশ্ন করছিলাম কি দিয়ে শুধু, এখানে কিন্তু প্রশ্ন আমার অনেক থাকছে, কারণ অ্যাডভার্ব ভার্বের সময়, টাইম, প্লেস, স্থান, কারণ, রিজন, কন্ট্রাস্ট, বৈপরীত্য, রেজাল্ট, ফলাফল, ম্যানার, ধরন ইত্যাদি সব প্রকাশ করে। তাই অ্যাডভার্বিয়াল ক্লজও মেন ক্লজের ভার্বের সময়, স্থান, কারণ, উদ্দেশ্য, ফলাফল, তুলনা, ধরন এগুলো সব প্রকাশ করবে। তাই আমরা এখানে অনেক ধরনের প্রশ্ন করতে হবে আমাদেরকে কখন দিয়ে প্রশ্ন করতে হবে, আমাদেরকে কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বকে, আমাদেরকে কিভাবে দিয়ে প্রশ্ন করতে হবে, আমাদেরকে কেন দিয়ে প্রশ্ন করতে হবে, আমাদেরকে কি শর্তে প্রশ্ন করতে হবে, আমাদেরকে যদি কি দিয়ে প্রশ্ন করতে হবে, আমাদেরকে কিসের মতো। এইভাবে আমরা কিছু ট্রিক্স বললাম, এই প্রশ্নগুলো করলে তোমরা উত্তর পাবে। যেমন আমরা উদাহরণ দেখতে পাচ্ছি হোয়েন হি হার্ড দ্য নিউজ হি ফেন্টেড, যখন সে খবরটা শুনলো সে অজ্ঞান হয়ে গেল। এখানে হি ফেন্টেড এটা হচ্ছে মেন ক্লজ এবং ফেন্টেড হচ্ছে ভার্ব। তাকে যদি আমরা কখন দিয়ে প্রশ্ন করি, কখন অজ্ঞান হয়ে গিয়েছিল, আমরা উত্তর পেয়ে যাচ্ছি যখন সে খবরটা পেয়েছিল, হোয়েন হি হার্ড দ্য নিউজ। তাহলে ক্লিয়ার হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজে মেন ক্লজের ভার্বকে আমাদেরকে কখন, কোথায়, কিভাবে, কেন ইত্যাদি দিয়ে প্রশ্ন করতে হয়। তো এত প্রশ্ন কীভাবে মনে রাখবো, সহজ নয় মনে রাখা। তো তার জন্য আমি একটা ট্রিক্স বানিয়েছি, একটা সূত্র বানিয়েছি। যেমন ফ্যান বয়েজ এই শব্দটার মাধ্যমে আমরা কম্পাউন্ড সেন্টেন্স মনে রাখতে পারি সহজেই, ঠিক এখানেও আমরা একটা সূত্র বানাবো, সেটা হচ্ছে পেটিএম 4 করোড়। পেটিএম আমরা ব্যবহার করে থাকি টাকা লেনদেন করার সময়, খুব পপুলার অ্যাপ। তার সঙ্গে 4 করোড় মানে 4 কোটি, আর এই কোটিকে আমরা শর্ট ফর্মে লিখি CR, 4 CR। তো পেটিএমের আমরা PT আর এমকে ইউজ করব। PTM, P থেকে প্লেস, T থেকে টাইম, M থেকে ম্যানার, 4C, 4C মানে 4টা C কী কী, কজ, কন্ট্রাস্ট, কন্ডিশন আর কম্প্যারিজন, আর লাস্টে আর রেজাল্ট। তাহলে এই ছোট্ট সূত্র পেটিএম 4 করোড়স এটা যদি আমরা মাথায় রেখে দিই, তাহলে আমরা কিন্তু 9 রকমের দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ সহজেই মনে রাখতে পারবো, বিভিন্ন ধরনের। কোনোটা সময়, কোনোটা প্লেস, কোনোটা কজ কারণ, কোনোটা কন্ট্রাস্ট, কোনোটা রেজাল্ট, কোনোটা ম্যানার, এগুলো ইন্ডিকেট করছে এবং এগুলো আমরা সহজেই মনে রাখতে পারবো। যেমন ধরো টাইম যদি বোঝায় আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব, প্লেস যদি বোঝায় হোয়ার দিয়ে প্রশ্ন করব, কজ কারণ যদি বোঝায় হোয়াই দিয়ে প্রশ্ন করব। ধরো এখানে দেখো কারণ উদাহরণ দেওয়া আছে আই ডিড নট কল হার বিকজ আই অ্যাম সাই। তো এখানে মেন ক্লজ হচ্ছে আই ডিড নট কল হার, তো কলকে প্রশ্ন করো কেন ডাকিনি, বিকজ আই অ্যাম সাই, কারণ আমি লাজুক। দেখো সহজেই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সঠিক প্রশ্ন করতে হবে, এবং কাকে প্রশ্ন করতে হবে, মেন ক্লজের ভার্বকে প্রশ্ন করতে হবে। নাউন ক্লজের মতোই, নাউন ক্লজে মনে রাখবে শুধু কি দিয়ে প্রশ্ন করছিলাম, এখানে অনেক প্রশ্ন, কখন, কোথায়, কিভাবে, কি শর্তে ইত্যাদি। আরও একটা তোমাদেরকে সূত্র বলি কানেক্টরগুলোকে মনে রাখার জন্য। এখানে তো অনেক কানেক্টর, প্রায় 20টার উপরে কানেক্টর আছে অ্যাডভার্বিয়াল ক্লজে। এত কানেক্টর মনে রাখবে কী করে, তার জন্য একটা ছোট্ট সূত্র মনে রাখো, যেখানে আমরা আমাদের যে একদম মেন কানেক্টরগুলোকে আমরা সহজেই মনে রাখতে পারবো।
মনে রাখবে সূত্রটা, বাবা ওয়েট, বাবা ওয়েট, বিএ বিএ বাবা ওয়েট অপেক্ষা করা, WAIT বাবা থেকে, বি থেকে বিকজ, এ থেকে অ্যাজ, বি থেকে বিফোর, এ থেকে আফটার, ওয়েট ডাব্লিউ থেকে হোয়েন, হোয়াইল বা হোয়ার, এ থেকে অ্যাজ সুন অ্যাজ, আই থেকে ইফ, টি থেকে দো, খুব ইম্পর্টেন্ট যদিও, আর টিল। দেখো সহজেই আমরা কানেক্টরগুলো মনে রাখতে পারবো। আশা করি তোমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের পার্থক্যটা চিনতে পারবে। কিন্তু আমাদেরকে শুধু কানেক্টরগুলো দেখেই আন্দাজে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এগুলো চুজ করলে চলবে না। আমাদেরকে প্রশ্নও করতে হবে। কি প্রশ্ন? ভার্বকে প্রশ্ন করতে হবে, নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করতে হবে। কার ক্ষেত্রে ভার্বকে প্রশ্ন করব? নাউন ক্লজের ক্ষেত্রে ভার্বকে প্রশ্ন করব। কার ভার্বকে প্রশ্ন করব? মেন ক্লজের ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে? অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে মেন ক্লজের ভার্বকে প্রশ্ন করব কখন, কিভাবে, কেন, কি শর্তে ইত্যাদি দিয়ে। তাহলে ভার্বকে প্রশ্ন করব নাউন ক্লজের ক্ষেত্রেও আর অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রেও, কিন্তু প্রশ্ন আলাদা। নাউন ক্লজের ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করব, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে আমরা কখন, কিভাবে, কেন, কি শর্তে এগুলো দিয়ে প্রশ্ন করব। আর অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে মেন ক্লজের নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করব। নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে এখানে, নাউন বা প্রোনাউনের পাশেই লিঙ্কার থাকে। এইভাবে মনে রাখবো। তাহলে দেখি এবার আমরা রিভাইজ করে যে আমরা চিনতে পারছি কি না। প্রথম উদাহরণ, হি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং। তো হোয়ার দেখে আমরা ঘাবড়ে যেতে পারি, যেটা নাউনেও আছে, অ্যাডজেক্টিভেও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। প্রশ্ন করতে হবে তাহলে আমাদেরকে। তো প্রশ্ন করব কি দিয়ে? আস্কডকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করছি, উত্তর পেয়ে যাব, ফলে এটা নাউন ক্লজ। হি আস্কড কি জিজ্ঞেস করেছিল, উত্তর পেয়ে যাচ্ছি, হোয়ার আই ওয়াজ গোয়িং, কোথায় আমি যাচ্ছি। তো এটা কখন বা কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো না, তাহলে এটা কখনোই অ্যাডভার্ব ক্লজ নয়, এটা সোজা কথায় নাউন ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ নাউন লিঙ্ক আর পাশাপাশি নেই। নেক্সট, দ্য ব্যাড ওয়েদার ইজ দ্য রিজন হোয়াই আই ডিসাইডেড টু স্টে অ্যাট হোম। এটা তো সোজা, কারণ রিজন আর হোয়াই পাশাপাশি আছে, কারণকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে, ডেসক্রাইব করছে হোয়াই যুক্ত এই অ্যাডজেক্টিভ ক্লজটা। কারণটা কি? কারণটা হচ্ছে যেই কারণে আমি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিই, ডেসক্রাইব করছে কারণটাকে। 3 নম্বরে, উই উইল স্টার্ট আওয়ার জার্নি হোয়েন দ্য রেন স্টপ। এটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারো এবং প্রশ্ন করতে পারো যে স্যার আপনি বলেছেন যে নাউন এবং লিঙ্কার পাশাপাশি বসলে অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে এটা কেন নয়? তো এখানে দেখো জার্নি শব্দটাকে কিন্তু হোয়েন দ্য রেন স্টপ, এই যে ক্লজটা, এটা কিন্তু ডেসক্রাইব করছে না, জার্নিটাকে ডেসক্রাইব করছে না। এখানে আমাকে ভার্বকে প্রশ্ন করতে হবে, স্টার্টকে প্রশ্ন করতে হবে। কখন আমরা জার্নি স্টার্ট করব? যখন বৃষ্টি থামবে। জার্নিকে প্রশ্ন করলে উত্তর পাবো না, জার্নিটা কি বা জার্নিটা কখন, উত্তর পাবো না। স্টার্টকে প্রশ্ন করতে হবে, কখন স্টার্ট করব? যখন বৃষ্টি থামবে। তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। লাস্ট, ডু ইউ নো হোয়াট দ্য ওয়েদার উইল বি। এখানে নোকে প্রশ্ন করতে হবে কি দিয়ে, তাহলে এটা নাউন ক্লজ। কি জানি আমি? যে কি আবহাওয়া হতে পারে, হোয়াট দ্য ওয়েদার উইল বি। আশা করি তোমরা এবার সঠিকভাবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ চিনতে পারবে। প্রথম চেনাটা খুব একটা সহজ হবে না, প্র্যাকটিস করতে করতে তোমরা ইমপ্রুভ করবে। তোমাদের বলে রাখি, কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা প্রায় এসে থাকে, তাই ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। এত দীর্ঘ একটা ভিডিও বুঝতেই পারছো, এডিট করতে অনেক সময় লেগেছে। আশা করি তোমরা অ্যাপ্রিসিয়েট করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ।